বাংলাদেশ নিয়ে বিশ্ব সংস্থাগুলোর এক উদ্বেগ। বাংলাদেশ এখন কঠিন সময় পার করছে। রাজনৈতিক অবস্থা, অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও দারিদ্র্য সবকিছু একসাথে। এই জন্য বিশ্বব্যাংক, IMF, ILO, ADB এবং জাতিসংঘ সব আন্তর্জাতিক সংস্থাগুলো বাংলাদেশের অর্থনৈতিক গতি নিয়ে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করছে। তাদের মূল উদ্বেগগুলো হচ্ছে বাংলাদেশের প্রবৃদ্ধি 3 থেকে 4% নেমে যেতে পারে, 30 লাখেরও বেশি মানুষ নতুন করে দারিদ্র্যে পড়তে পারে, মুদ্রাস্ফীতি 8 থেকে 10% ওপরে যাবে, শিক্ষিত ও তরুণ জনগোষ্ঠী বেকারত্ব নিয়ে ভুগবে, রাজনৈতিক অস্থিরতা প্রতিটি ঝুঁকিকে আরও বাড়িয়ে চলছে। এই ভিডিওতে আজ আমরা জানবো এই সংস্থাগুলো আসলে কি বলছে, পরিসংখ্যানের পেছনে বাস্তবায়ন কি, এই সংকেতগুলো কেন আমরা উপেক্ষা করতে পারি না, এবং বাংলাদেশের সামনে এখন কি সম্ভাবনীয় ও করণীয় রয়েছে। চলুন এখন তথ্য ও বিশ্লেষণ নিয়ে গভীরভাবে বিষয়টি বোঝার চেষ্টা করি। রাজনৈতিক সংকট ও অর্থনৈতিক চাপ। বাংলাদেশে এখন অর্থনীতিতে দুইটি বড় সংকট একসাথে যাচ্ছে। প্রথমত, রাজনৈতিক অস্থিরতা বাড়ছে, যার ফলে বিনিয়োগ কমে যাচ্ছে, নীতি নির্ধারণে দেরি হচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যে চরম অনিশ্চয়তাও তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকেও প্রবল চাপ। দেশের মুদ্রাস্ফীতি দীর্ঘ সময় ধরে 9 থেকে 10% ঘরের মধ্যেই আটকে রয়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাচ্ছে, টাকার মান আস্তে আস্তে পড়ে যাচ্ছে। রপ্তানি ও রিজার্ভ দুইটি ক্ষেত্রেই বিনিয়োগ কমে যাচ্ছে এবং ধীরগতিতে রয়েছে, আর ব্যক্তিগত বিনিয়োগও আস্তে আস্তে ধীরগতিতে যাচ্ছে। এই ভিত্তিতে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ আসলে কোনো অতিরঞ্জিত নয়, বরং এটি পরিসংখ্যান ভিত্তিক ও বাস্তব ভিত্তিক রিপোর্টের মাধ্যমে বানানো হয়েছে। বিশ্বব্যাংকের মতে প্রবৃদ্ধি কমবে এবং দারিদ্র্য বাড়বে। গত বছর 2024 থেকে 2025 সালের রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাংকের মতামতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 2024 থেকে 2025 সালের 33% কমে যেতে পারে। 2025 সালে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসে এবং সংস্কারগুলো বাস্তবায়িত হয়, তাহলে তা বেড়ে 4.8% যেতে পারে। আর পরিস্থিতি আরও উন্নয়ন হলে 2026 থেকে 2027 সালের মধ্যে প্রবৃদ্ধি বেড়ে 6.3% যেতে পারে। দারিদ্র্যের ভয়াবহতাও তখন একটু কমবে। আর এদিকে দারিদ্র্যের ছবিটাও আরও বেশি উদ্বেগজনক। বিশ্বব্যাংক জানায় দারিদ্র্যের হার 7.7% থেকে 9.3% 2025 সালের মধ্যে পৌঁছাতে পারে। এর মানে 30 লাখেরও বেশি মানুষ নতুন করে আবারও দারিদ্র্যে পড়বে। আর একই সাথে জাতীয় দারিদ্র্যের হার 2026 সালে বেড়ে 22.9% যেতে পারে। বিশ্বব্যাংক আরও জানায় বাংলাদেশের শ্রম বাজারে প্রকৃত মজুরি কমছে এবং কর্মসংস্থানের হার স্থবির। মুদ্রাস্ফীতি গড়ে 10% যেতে পারে। তাদের পরামর্শে রাজনৈতিক স্থিতিশীলতা এবং সংস্কারে বিলম্ব হলে অর্থনৈতিক পুনরুদ্ধারে কঠিন হয়ে পড়বে। IMF সংস্কার জরুরি, নইলে স্থবিরতা। IMF-এর মতে বাংলাদেশে 2024 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি কমে গিয়ে 3.7% দাঁড়াতে পারে। তারা আরও বলেছে, যদি অর্থনৈতিক অস্থিরতা পুনরুদ্ধার করা যায় তাহলে 2025 থেকে 2026 সালে জাতীয় প্রবৃদ্ধি 5% বেড়ে উঠতে পারে। মূল্যস্ফীতি সম্পর্কে তারা বলেছে 2025 থেকে 2026 সালের মধ্যে মূল্যস্ফীতি 8% উঠতে পারে, যা এখনো পর্যন্ত অর্থনীতিকে স্থির গতিতে রাখবে। আর পরবর্তীতে এটি 2026 থেকে 2027 সালে ধীরগতিতে নেমে 5.5% নামতে পারে। IMF বলেছে জনবিক্ষোভ, উৎপাদন ব্যাহত হওয়া এবং রাজনৈতিক অস্থিরতা অর্থনীতিকে আরও মন্দার দিকে নিয়ে যেতে পারে। এছাড়াও তারা ব্যাংকিং খাতে দুর্বলতা, রাজস্ব আহরণে ঘাটতি এবং নীতি নির্ধারণের ধীরগতির বিষয়গুলোকে ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে। তাদের সার কথা, যদি সংস্কারে বিলম্বী হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে পড়তে পারে। ADB প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক জানায় 2024 থেকে 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধি কমে 3.9% দাঁড়াতে পারে। তবে 2025 থেকে 26 সালের মধ্যে তা বেড়ে 5.1% যেতে পারে। মূল্যস্ফীতির অবস্থাও বেশ উদ্বেগজনক। তারা বলেছে 2024 থেকে 2025 সালের মধ্যে মূল্যস্ফীতি 10.2% বেড়ে যেতে পারে। তবে 2025 থেকে 26 সালের মধ্যে তা কমে 8% নেমে আসতে পারে। এই মন্দার পেছনে তারা কারণ হিসেবে উল্লেখ করেছে
রাজনৈতিক গোলযোগ, বিদ্যুৎ সংকট, আমদানি সীমাবদ্ধতা। এডিবি বলেছে রাজনৈতিক অস্থিরতা, জলবায়ু বিপর্যয় এবং আন্তর্জাতিক বিনিময়ে ধীরগতি অর্থনীতি ঝুঁকি আরও বাড়াতে পারে। আইএলও তরুণদের হতাশা, কর্মসংস্থানের সংকট। আইএলও সংস্থা বলেছে 2023 সালে জনগণের বেকারত্বের হার ছিল 3.93%, যা 24 সালে বেড়ে 4.63% দাঁড়িয়েছে। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তরুণদের বেকারত্ব। স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে 30 থেকে 40% তরুণদের চাকরি নেই অথবা অর্ধেক বেকার। আর নারী শ্রমশক্তিদের অংশগ্রহণ কমছে। 2024 সালে কর্মসংস্থানের হার মাত্র 56.7%। আইএলও বলেছে তরুণদের জন্য মানসম্মত ও দক্ষতাভিত্তিক চাকরির সুযোগ না করলে সামাজিক অস্থিরতা আরও বাড়তে পারে। জাতিসংঘ বৈশ্বিক ঝুঁকি ও খাদ্য নিরাপত্তা। জাতিসংঘের ওয়ার্ল্ড ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড প্রসপেক্টসের 2024 রিপোর্ট অনুযায়ী 2023-24 বছরে জিডিপি ছিল 5.6%, যা 2024-25 বছরে বেড়ে 5.8% যেতে পারে। তারা আশাবাদ ব্যক্ত করেছে মূল্যস্ফীতি 2024 সালের মধ্যে কমে 6.8% নামতে পারে। এছাড়াও তারা সতর্কতা করেছে খরা পরিস্থিতির কারণে কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। খাদ্যের মূল্যভিত্তির ঝুঁকিও রয়ে গেছে। জলবায়ু দুর্যোগ ও আবহাওয়ার ঝুঁকির কারণে অস্থিরতার কারণে বাংলাদেশের অর্থনীতিতে আরও প্রভাব ফেলতে পারে। সারাংশ: 5টি মূল বার্তা। এই 5টি আন্তর্জাতিক সংস্থা থেকে আমরা বিশ্লেষণ করে 5টি স্পষ্ট সংকেত পেয়েছি। প্রথমত, বাংলাদেশের জাতীয় প্রবৃদ্ধি 3 থেকে 4% নেমে যেতে পারে। দ্বিতীয়ত, মূল্যস্ফীতি 8 থেকে 10% বেড়ে যেতে পারে। তৃতীয়ত, তরুণদের বেকারত্ব সংকট বাড়তে পারে। চতুর্থত, 30 লাখেরও বেশি মানুষ নতুন করে দারিদ্র্যে পড়তে পারে। পঞ্চমত এবং সর্বশেষ, রাজনৈতিক অস্থিরতা প্রতিটি ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে। করণীয়: বাংলাদেশ এখনও ঘুরে দাঁড়াতে পারে। কি কি করতে হবে? প্রথমত, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের স্বচ্ছতা ও খেলাপি ঋণ নিয়ন্ত্রণে আনতে হবে। কর ব্যবস্থার সংস্কার আনতে হবে যাতে রাজস্ব বৃদ্ধি পায়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে টার্গেটেড সাবসিডি ও সাপ্লাই চেইন উন্নত করতে হবে। তরুণদের জন্য চাকরির সুযোগ সৃষ্টি করতে হবে আইসিটি, কৃষি ও পরিষেবা খাতে। গ্রামীণ অর্থনীতিকে আরও ডিজিটাল ও উৎপাদনমুখী করতে হবে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার কি মনে হয় রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশের এখন সবচেয়ে বড় সমস্যা? দারিদ্র্যের এই গতি কিভাবে নিয়ন্ত্রণে আনানো যায় কিংবা দারিদ্র্য কমানো যায়? প্রতি বছর 20 লাখ নতুন চাকরি প্রার্থী আসছে, তাদের জন্য করণীয় কি? আপনার কি মনে হয় আন্তর্জাতিক সংস্থাগুলোর এই উদ্বেগ বাস্তবিক নাকি অতিরঞ্জিত? আপনার মতামত কমেন্টে জানান। বাংলাদেশ 2 দশকে সাফল্য অর্জন করেছে, কিন্তু এখন দাঁড়িয়েছে এক সন্ধিক্ষণে। আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ অমূলক নয়, কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। সাহসী সংস্কার, রাজনৈতিক স্থিতি এবং সঠিক দিক নির্দেশনার মাধ্যমেই ঘুরে দাঁড়ানো আবার সম্ভব। এই ছিল টিডাক্স তথ্যভিত্তিক বিশ্লেষণমূলক একটি পর্ব। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।